ওহো, কি রে তোর বৌদিটা কোথায় গেল? এখনো পর্যন্ত রান্নাঘরে পা রাখলো না। নতুন বৌমার আজকে প্রথম রান্না করার পালা, আর আজকেই এত দেরি করে ঘুম থেকে উঠছে। তাহলে আমি কেমন ভাবে এই নিয়মটা পালন করবো বলতো? মা, তুমি যদি তোমার বৌমাকে এত মাথায় তুলে রাখো তাহলে তো এরকম করবেই, তাই না? তুমি একবার একটু রেগে মেগে কথা বলো, তাহলে তোমার বৌমা বুঝতে পারবে। যাও গিয়ে ডেকে নিয়ে আসো, আর যদি পারো তাহলে একটু ভালো করে কথাও শুনিও। ঠিকই বলেছিস পায়েল, এমন ভাব করছে যেন এই বাড়ির মেয়ে। আমার মেয়েটা কখন উঠেছে আর বৌমাটা এখনো শুয়ে রয়েছে? মেয়েটা চা নাস্তায় কিছুই খায়নি, ওকে কে বানিয়ে দেবে? আমি তাহলে কিসের জন্য বৌমাকে নিয়ে এসেছি? এই পায়েল, তুই এখানেই দাঁড়া, আমি দেখি বৌমাকে ডেকে নিয়ে আসি। এই বলে সীমা দেবী বৌমাকে ডাকতে যাবে কি তখনই সেখানে নতুন বৌমা সোহেলি হাজির হয়। সোহেলিকে দেখে পায়েল মায়ের কানে ফিসফিস করে বলতে থাকে, মা দেখো, এখন আসলে তোমার নতুন বৌমা। এবার ভালো করে দু একটা কথা বলো, যাতে আর কখনো এরকম দেরি করে না ওঠে। শীতকাল বলে কি 10টার সময় উঠবে? বৌদি ভুলে যাচ্ছে, বৌদি এ বাড়ির বৌমা, মেয়ে নয়। পায়েল তার মায়ের কানে বৌদির নামে বিষ ঢেলে দেয়। তারপর সীমা দেবী নতুন বৌমাকে বলে, বৌমা, কটা বাজে এখন? এখন তোমার ওটার সময় হলো? তুমি জানো না আজ তোমাকে প্রথম রান্না করতে হবে, আর তুমি এখন উঠছো? তুমি কি জানো, যখন আমি এই বাড়িতে প্রথম এসেছিলাম তখন আমার শাশুড়ি মা আমাকে ভোর 4টের সময় উঠিয়ে সকলের জন্য রান্না করিয়েছিল, আর তুমি একটু শীত পড়তে না পড়তেই ব্যাস শুরু হয়ে গেলে। মা, আসলে আমি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। শীতকাল আর অনেকটা ঠান্ডা লাগছে, তো আবার আমাকে ঠান্ডা জলে স্নান করতে হলো, তাই জন্য আমার হাত পা নড়ছে না। এই কারণেই একটু লেট হয়ে গেল, আমাকে ক্ষমা করবেন। ক্ষমা করবেন? ক্ষমাটা কিভাবে করব? তুমি কি জানো আমার মেয়েটা কখন উঠেছে আর চা নাস্তা খাবারের জন্য বসে রয়েছে? কখন চা নাস্তাটা বানানো হবে শুনি? মা, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। পায়েল, তুমি একটু বাইরে গিয়ে বসো, আমি তোমার জন্য এক্ষুনি চা নাস্তা বানিয়ে নিয়ে যাচ্ছি। এই বলে নতুন বৌমা শীতকালের সকালে শ্বশুর বাড়ির জন্য চা নাস্তা করে দেয়। চা নাস্তা খাবার পর সীমা দেবী নতুন বৌমাকে আর বসতে দেয় না। বৌমা, যাও, চা নাস্তা খেয়ে বসে থাকলে চলবে না, গিয়ে রান্নাটা চাপিয়ে দাও, না হলে আবার দুপুরবেলা হবে না। শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে সোহেলি রান্নাঘরে গিয়ে রান্না চাপিয়ে দেয়। সোহেলি যখন একা রান্নাঘরে রান্না করছিল তখন তাকে দেখে তার স্বামী সুমন বলে, কিরে পায়েল, তুই এখানে বসে রয়েছিস? যা না, গিয়ে তোর বৌদি হাতে হাতে একটু কাজ করে দে, তাহলে তো একটু তাড়াতাড়ি হয়ে যায়। বল, তুই তো এখানে সেই শুধু শুধু বসে ফোন কাটছিস। মা, দেখেছো তো, দাদা আমাকে কাজ করার কথা বলছে, আমার ভালো লাগে না। একটু না বসতে বসতে আবার ফিরে কাজ আর কাজ। মা, তুমি কিছু বলো না। এই সুমন, তুই শুধু শুধু ওকে কেন কাজ করার কথা বলছিস? সোহেলি এই বাড়ির বৌমা, আর সব কাজ করার দায়িত্ব এই বাড়ির বৌমার, এই বাড়ির মেয়ে নয়। আমি যদি আমার মেয়েকে দিয়ে সব কাজ করাই তাহলে বৌমা কানার কি মানে? আর তাছাড়া পায়েল কদিনের জন্য এই বাড়িতে রয়েছে, ও যদি শ্বশুর বাড়িতে চলে যায় তাহলে তো ঘরটা একদম ফাঁকা হয়ে যাবে, আর শ্বশুর বাড়িতে গিয়ে ওকেই তো সব করতে হবে। মায়ের মুখে এই কথা শুনে সুমন একদম চুপ করে যায়। এইরকম ভাবে সীমা দেবী সবসময় তার মেয়ের হয়ে কথাবার্তা বলতো। মেয়েকে সবসময় রাজরানীর মতো রাখতো, কিন্তু বৌমাকে সে কাজের লোকের মতো রাখতো। আসলে সীমা দেবী তার এক ছেলে সুমন আর একমাত্র মেয়ে পায়েলকে নিয়ে বসবাস করত। সুমনের বিয়ের বয়স হয়েছিল বলে তাই সীমা দেবী সোহেলির সঙ্গে সুমনের বিয়ে দিয়ে দেয়, কিন্তু নতুন বৌমাকে সে নতুন বৌমা বলে একদমই মানে না। এইরকম ভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন পায়েল তার বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলছিল। হ্যালো, হ্যাঁ মনিকা, বল। কিরে পায়েল, তুই এবারে ক্রিসমাসে কি করছিস? আমার বাবা তো আমাকে একটা গ্রাউন্ড কিনে দিয়েছে, আর ক্রিসমাসের দিনে ক্রিসমাসে ছোট্ট টপ পরবো আর ওই রকম সাজবো। এবছরে ক্রিসমাসে তুই কিরকম ড্রেস পরবি? আমি তো এখনো ড্রেসের কথা বলিনি। ঠিক আছে, তোর কেনা হয়ে গেছে, তুই তাহলে আমাকে ছবিগুলো পাঠিয়ে দিবি, আমিও তোর মতো জামা কিনবো, আমরা দুইজন মিলে সেম ড্রেস পরা হবে। কিন্তু পায়েল, তোর মা তোকে অত টাকা দেবে তো? আমার জামাটার কিন্তু অনেক দাম। আমার জামাটা আমি শপিং মল থেকে কিনেছি, ওটা 20,000 টাকা নিয়েছে, আর তার সঙ্গে একটা ক্রাউন কিনেছি। আরে তুই ওইসব নিয়ে কিছু ভাবিস না, মা আমাকে সব কিনে দেবে, তুই খালি ছবিগুলো পাঠিয়ে দে, তারপর আমি কালকেই মাকে বলবো কিনে দেবার কথা। এই বলে পায়েল ফোন রেখে দেয়। পায়েল ফোন রেখে দেবার পরে মনিকা তাকে তার জামার আর ক্রাউনের ছবিগুলো পাঠিয়ে দেয়। সেই ছবিগুলো দেখে পায়েলের অনেক পছন্দ হয়ে যায় এবং সে সেই রকম সেম ড্রেস আর ক্রাউন নেবে বলে ঠিক করে। এইরকম ভাবেই সে দিনটা কেটে যায়। পরের দিন সকালে পায়েল তার মাকে বলে,
মা জানো তো, এই দেখো এই ড্রেসটা কত সুন্দর, এটা আমার বন্ধু মনিকা কিনেছে, আর আমি ওর মতো ড্রেস নিতে চাই। মা তুমি আমাকে কিনে দেবে তো? আরে কিনে দেবো না মানে? তোর কোনটা চাই বল, আমি তোকে সব কিনে দেবো। আচ্ছা বল তোর কত টাকা চাই? মা আমার 50,000 টাকা চাই। একটা গ্রাউন্ড কিনবো আর একটা ক্রাউন কিনবো, আর তার সঙ্গে ম্যাচিং এর সব জুয়েলারিও কিনবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বৌমা, পায়েল কি কিনবে তুমি একটা লিস্ট করে নাও, আজকে সন্ধ্যাবেলা গিয়ে ওগুলো কিনে নিয়ে আসবো। মা তোমরা তিনজন মিলে যাও। সীমা তুমি তাহলে মেয়েটার চাদর কিনে নেবে, আর হ্যাঁ যদি ইচ্ছে যায় ক্রিসমাসের জন্য লাল ড্রেসও কিনে নেবে, কেমন? সুমনের কথাতে সোহেলি অনেকটা খুশি হয়। তারপর দেখতে দেখতে রাত হয়ে যায়। রাতের বেলা সীমা দেবী, পায়েল আর সোহেলি ক্রিসমাস পার্টির জন্য ড্রেস কিনতে বেরিয়ে পড়ে। প্রথমে পায়েল তার মাকে নিয়ে একটা বড় শপিং মলে ঢোকে। সেইখানে গিয়ে একটা লাল গ্রাউন্ড পায়েলের অনেক ভালো লাগে। তখন পায়েল বলে, মা আমি এই গ্রাউন্ডটা নেব, দেখো না এই লাল গ্রাউন্ডটা ক্রিসমাস পার্টিতে পরলে আমাকে অনেক সুন্দর দেখাবে। কিন্তু পায়েল এটার দাম তো অনেক, দেখো। বৌমা তুমি দাম নিয়ে কেন পায়েলকে শুধু শুধু ভয় দেখাচ্ছ? পায়েল তোর এটা পছন্দ হয়েছে তো তুই নিয়ে নে, তোকে অত চিন্তা করতে হবে না, বেশি হোক আর কম তাতে আমার কোনো যায় আসে না। এই বলে সীমা দেবী নিজের মেয়ে পায়েলকে 20,000 টাকা দিয়ে জামা কিনে দেয় এবং তার সঙ্গে সবকিছু ম্যাচিং এর জুয়েলারিও কিনে দেয়। তারপর একটা দোকানে যায়, সেখানে সোহেলির একটা সোয়েটার পছন্দ হয়। মা এই দেখো না এই সোয়েটারটা কত সুন্দর, লাল কালার সোয়েটারটা ক্রিসমাসের দিন পরলে অনেক ভালো দেখাবে। মা আমাকে এটা কিনে দেবেন? বৌমা তুমি আবার কোন পার্টিতে যাবে যে তোমাকেও লাল রঙের সোয়েটার পরতে হবে? উফ যত সব আজব, তোমাকে এসব পরতে হবে না, আমি তোমাকে অন্য সোয়েটার কিনে দেবো। আর এই সোয়েটারগুলোর অনেক দাম হবে, এক্ষুনি 2-3 হাজার টাকা বলে বসবে। এই বলে সীমা দেবী বৌমার পায়েলকে নিয়ে সেই দোকান থেকে বেরিয়ে আসে। নিজের মেয়ের জন্য সীমা দেবী 20,000 টাকার জামা কিনে দিল, কিন্তু বৌমার জন্য 2,000 টাকা দিয়ে একটা সোয়েটার কিনে দিল না। সেটা দেখে সোহেলির অনেক মন খারাপ হয়ে যায়। তখন সোহেলি মনে মনে ভাবতে থাকে, নিজের মেয়ের জন্য এত টাকা দিয়ে একটা জামা কিনে দিল ক্রিসমাস পার্টিতে যাবে বলে, আর আমাকে একটা সোয়েটার কিনে দিতে পারলো না শুধুমাত্র আমি বাড়ির বৌমা বলে। সোহেলি এই কথা ভেবে তার চোখে জল চলে এসেছিল, কিন্তু সে তার শাশুড়ি মা আর ননদকে কিছুই বলেনি। এইরকম ভাবেই অনেক কিছু শপিং করে তারা বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসতে পায়েল তার দাদাকে এক এক করে নিজের সব ড্রেস জুয়েলারি গুলো দেখাতে থাকে। তখন সুমন সোহেলিকে তার ড্রেসটাও দেখাতে বলে, কিন্তু সোহেলি বলে, আসলে সুমন আমি তো কোনো ড্রেস নিইনি। ওহো সুমন, তুই আর তোর বউয়ের কথা বলিস না, তোর বউ যেই রকমের ড্রেস খুঁজছে সেই রকমের ড্রেস তো ওখানে পাওয়াই যায়নি, তাই জন্যই তো কিছুই নিল না। সোহেলির কথা শেষ হতে না হতেই তার শাশুড়ি মা সীমা দেবী কথাটা কেটে দিয়ে নিজের ছেলে সুমনকে অন্য কথাই বুঝিয়ে দেয়, কিন্তু সুমন সবকিছুই বুঝতে পেরেছিল। সবকিছু বুঝেও সে চুপ ছিল। এইরকম ভাবে দেখতে দেখতে ক্রিসমাসের দিন চলে আসে। ক্রিসমাসের দিনে পায়েল নতুন ড্রেস পরে সেজে গুজে মায়ের কাছে এসে বলে, মা আমাকে কেমন দেখাচ্ছে বলো। বাহ অনেক সুন্দর লাগছে আমার মেয়েকে, কই দেখি দেখি একটা কালা টিকা লাগিয়ে দি, কেউ নজর না লাগাতে পারে। এই বলে সীমা দেবী পায়েলের কানের কাছে একটা কালো কাজলের একটা টিপ লাগিয়ে দেয়। তখন পায়েল রাগেতে তার মাকে ছোট বড় কথা বলে দেয়, মা তুমি এইসব কি লাগিয়ে দিলে? দেখো এইসব পরে আমাকে একদম মূর্খ লাগবে, আর তুমি মূর্খর মতো এরকম কানের কাছে টিপ পরিয়ে দিলে। এইসব আমার বান্ধবীরা দেখলে আমাকে নিয়ে হাসাহাসি করবে, তখন আমি সকলের সামনে অপমান হয়ে যাব। এইরকম ব্যবহার দেখে সীমা দেবীর চোখে জল চলে আসে। তখন পায়েল মায়ের চোখের জলটা দেখেও দেখতে না পেয়ে সেখান থেকে পার্টি করতে চলে যায়। আর এদিকে ঠান্ডা জলে থালা বাসন মেজে রান্না বান্না করে সোহেলির অবস্থা খারাপ হয়ে পড়ে। তখন রান্নাঘরে গিয়ে সুমন সোহেলিকে বলে, সোহেলি তুমি সারাদিন রান্নাঘরে ব্যস্ত থাকো, তুমি তো এই বাড়ির বৌমা, আর কত কাজ করবে, চলো একটু রেস্ট নিয়ে নাও। আমি জানি তোমারও খুব ইচ্ছা হচ্ছে ক্রিসমাস পার্টি করার। না না সুমন, এ তুমি কি বলছো? আমি তো এই বাড়ির বৌমা, আমাকে তো বাড়ির সমস্ত কাজ করতেই হবে। মেয়ের জন্য এই বাড়িতে ক্রিসমাস পার্টির ব্যবস্থা রয়েছে, কিন্তু বৌমার জন্য নয়। এই কথা সীমা দেবীর দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনতে পেয়ে যায়। তখন সীমা দেবীর মুখে একটা একটা করে কষ্টের চাপ ভেসে উঠছিল। তাই সীমা দেবী সোহেলির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয় এবং সেদিনের পর থেকে নিজের বৌমা না মেয়ে হিসেবেই দেখত। এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো।
কমলিকা দেবী তার দুই ছেলে শেখর ও মোহন এবং একমাত্র মেয়ে অর্পিতাকে নিয়ে জঙ্গলপুর গ্রামে বসবাস করে। কমলিকা দেবী ছিল অত্যন্ত লোভী এবং রাগী প্রকৃতির মানুষ। সে সবসময় চাইতো যে দুটো ধনী বৌমা বাড়িতে নিয়ে আসবে, যাতে তার দুই বৌমা নিজের বাড়িটা একদম যৌতুকে ভরে দেয়। কিন্তু কমলিকা দেবীর বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না। তার সত্ত্বেও কমলিকা দেবী এইসব যৌতুক চাইবার কথা ভাবত। এমনই একদিন অর্পিতা তার মাকে বলে, মা বলি আমার তো কলেজ শেষ হয়ে এলো, তুমি কবে শেখর দাদার আর মোহন দাদার বিয়েটা দেবে বলো তো? আর হ্যাঁ, বৌদি আনতে হলে কিন্তু ধনী পরিবারের মেয়েকেই আনবে। হ্যাঁ রে মা, হ্যাঁ, সে আর বলে আমি জানি না ভেবেছিস? সে তো আমি আগে থাকতেই ঠিক করে রেখেছি, বৌমা আনতে হলে আমি ধনী পরিবারের মেয়েকেই নিয়ে আসবো। মা তুমি কিন্তু যৌতুকের কথা ভুলে যেও না, দুই বৌদি যেন আমাদের পুরো বাড়িটাকে ভরে দেয়। যৌতুকে আমাদের তাহলে কত প্রশংসা হবে বলো তো? পাড়া প্রতিবেশী সকলেই তো একদম ফুলে জ্বলে উঠবে। তুই একদম ঠিক বলেছিস। আচ্ছা বল, কি খাবি এখন? তুই যা খাবি আমি তোকে এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আর তোর দুই দাদাকেও ডাক। কোথায় গেল বলতো সকাল সকাল? এরা কি এখনো কেউ ওঠেনি? কাজে বেরোতে হবে তো। কমলিকা দেবীর কথা শেষ হতে না হতে কমলিকা দেবীর বড় ছেলে শেখর সেখানে উপস্থিত হয়। পিছন থেকে তার মাকে ডেকে বলে, মা, এই তো আমি উঠে পড়েছি। আচ্ছা মা, তোমার ছোট ছেলে মোহন কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। আজ তো ব্যাংকের একটা ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, যেতেই হবে, আর সকাল সকাল সে গায়েব হয়ে গেল। সেটাই তো আমিও ভাবছি। কি রে অর্পিতা, তুই কি মোহন দাদাকে কোথায় দেখলি? না না, আমি তো এসে তোমার সঙ্গে কথা বলছি, আমি তো মোহন দাদাকে দেখিনি। তারা তিনজনে মিলে মোহনের কথাবার্তা বলছিল। মোহনের কথা শেষ হতে না হতে মোহন দরজার সামনে চলে আসে। মোহনের পাশে একটা মেয়েও ছিল। মোহনকে দেখে অর্পিতা, শেখর আর তার মা কমলিকা দেবী চমকে উঠে বলে, মোহন, তুই কাকে নিয়ে এসেছিস? এই মেয়েটা আবার কে? তুই সকাল সকাল কোথায় গিয়েছিলিস বলতো? এই মেয়েটাকে তো ঠিক চিনতে পারলাম না। তুই কোথায় থেকে তুলে নিয়ে আসলি বলতো? দেখেই তো মনে হচ্ছে গরিব ভিখারি। দাদা, আমি তোকে চিনি। আর এই যে মোহিনী, তুমি আমার দাদার সঙ্গে কি করছো? মা, মোহিনী খুবই ভালো মেয়ে, আমি এই মোহিনীকে চিনি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ওরা গরিব, কিন্তু গরিব হলো মোহিনী খুব ভালো মেয়ে। কি, তুই একে চিনিস? আর এই যে মোহন, মোহিনী যে কালে গরিব, এইসব জেনেও তুই কেন এই মেয়েটাকে বিয়ে করলি? দেখেই তো মনে হচ্ছে তোর সঙ্গে শুধু দান করে চলে এসেছে। মা, আমি এই বাড়ির বৌমা আর আপনার ছোট ছেলের বউ, মানে আমি এই বাড়ির ছোট বৌমা। আপনি আমাকে কিভাবে ভিখারি বলে অপমান করতে পারেন? এই যে তুমি আমার মুখে মুখে চোপড়া করছো, তোমার সাহস তো কম নয়। ভিখারি ভিখারির মতন থাকো। সাথে তো একটাও যৌতুক নিয়ে আসলো না, বেশ খালি হাতে শ্বশুর বাড়িতে চলে এলো। কত আশা করেছিলাম দুই ছেলে ধনী পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে দেব, কিন্তু তুমি তো দেখছি সবকিছু গোলমাল করে দিলে। মোহন, তুই কিভাবে এটা করতে পারিস? তুই কি একবারও তোর মাকে জানানোর প্রয়োজন মনে করলি না? মা, আসলে আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি জানতাম তুমি কোনো গরিবের মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না, তাই আমি পালিয়ে গিয়ে বিয়ে করতে বাধ্য হলাম। মোহনের কথা শুনে কমলিকা দেবী রাগেতে সেখান থেকে চলে যায়। তারপর অর্পিতা গরিব বৌদিকে বরণ করে বাড়ির ভিতরে তোলে, তাকে বাড়ির ভিতরে আসতে বলে। এইরকম ভাবেই দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়। পরের দিন সকালবেলা মোহিনী মোহনকে জিজ্ঞাসা করে, আচ্ছা মোহন, তুমি তো এত বড় ব্যাংক ম্যানেজার, তাহলে তোমার বাড়িতে একটাও কাজের লোক নেই কেন? মোহিনী, এতদিন ধরে তো মাই বাড়ির সমস্ত কাজ ম্যানেজ করে নিত, তাই কখনো কাজের লোকের প্রয়োজনই হয়নি, তাই আমরা আর কাজের লোকের কথা চিন্তা ভাবনা করিনি। তাদের কথা শেষ হতে না হতে সেখানে কমলিকা দেবী চলে এসে বলে, এই যে তুমি কি ভেবেছো আমার ছেলের মাথাটা খাবে? কিন্তু আমি তোমাকে অত সহজে আমার ছেলের মাথাটা খেতে দেব না। আমার বাড়িতে কোনো কাজের লোক থাকবে না। আজ থেকে বাড়ির কাজের লোক হিসেবে তুমিই থাকবে। বাড়ির সমস্ত কাজ তোমাকেই করতে হবে। যেহেতু তুমি গরিব আর আমার বাড়িতে কোনো কিছু যৌতুকে নিয়ে আসতে পারোনি, সেই হিসাবে আমার বাড়ির কাজের লোক আজ থেকে তোমাকেই হতে হবে। এই বলে কমলিকা দেবী সেখান থেকে চলে যায়। শাশুড়ি মায়ের কথা শুনে মোহিনী খুবই দুঃখ পায়। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন কমলিকা দেবী মনে মনে ভাবে, না, আর বেশি দেরি করলে চলবে না। দেখতে দেখতে তো শীত পড়ে গেল। এবার আমার বড় ছেলের বিয়েটা দিয়েই দেব। ছোট ছেলে তো না বলেই বিয়ে করে নিয়ে চলে এলো, কিন্তু আর আমি বড় ছেলের জন্য দেরি করব না। ওর জন্য আমি ধনী পরিবারের মেয়েকেই নিয়ে আসবো। এই বলে কমলিকা দেবী পাত্রীর সন্ধান করতে থাকে।
দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। 1 সপ্তাহ পর এক ধনী পরিবারের মেয়ে সন্ধান পায়। কমলিকা দেবী আর অর্পিতা দুইজন মিলে তাদের বাড়িতে যায়। মা দেখো দেখো, নতুন বৌদিকে দেখতে কত সুন্দর। বড় বৌদি হিসাবে কিন্তু খুবই মানাবে। আচ্ছা বলছি, তোমার নামটা কি? আমার নাম শিল্পা। সত্যি নামটা অনেক সুন্দর। মা, তোমাকে আমি কিন্তু আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব। আর হ্যাঁ দিদি, এই শীতের মধ্যে আমি আমার বড় ছেলের বিয়েটা সেরে ফেলতে চাই। আমি আর বেশি দেরি করতে চাই না। হ্যাঁ দিদি, আমি এই শীতেই বিয়েটা সেরে ফেলতে চাই। আমার মেয়ের জন্য তো সবকিছু কিনে রেখে দিয়েছি, লেপ, কম্বল, ব্ল্যাঙ্কেট, আরো অনেক কিছু। শিল্পার মায়ের মুখে এরকম কথা শুনে কমলিকা দেবী আর অর্পিতা লোভে পড়ে যায়। নতুন নতুন সবকিছু জিনিস পাবে ভেবে কমলিকা দেবী সেই দিনই বিয়ের তারিখ ঠিক করে ফেলে। দেখতে দেখতে বেশ কিছু দিনের মধ্যেই শিল্পার সঙ্গে শেখরের বিয়ে হয়ে যায়। ধনী বৌমা এক লরি বিয়েতে যৌতুক নিয়ে আসে, আর সেটা দেখে ছোট বৌমাকে অনেক অপমান করতে থাকে। ধনী বৌমার কাছে সবকিছুই নতুন জিনিস থাকা সত্ত্বেও শাশুড়ি মা তাকে কিছু না কিছু নতুন জিনিস দিয়ে থাকতো। এমনই একদিন, বড় বৌমা, ও বড় বৌমা, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। নতুন সোয়েটার। দেখো দেখো, তোমার পছন্দ হয়েছে তো? আর এই যে অর্পিতা, তুই এই কোটটার কথা আমাকে বলেছিলিস তো? ওয়াও মা, এটা তো কত সুন্দর সোয়েটার, একদম স্টাইলিশ। সত্যি এটা আমার অনেক পছন্দ হয়েছে। এই শীতে এগুলো পরলে কিন্তু বেশ ভালো লাগবে। মা, আমারও এই জ্যাকেটটা অনেক পছন্দ হয়েছে। সত্যি তুমি খুব সুন্দর পছন্দ করে নিয়ে এসেছো। কিন্তু মা, তুমি আমাদের দুইজনের জন্য নিয়ে আসলে, ছোট বৌদির জন্য কিছু নিয়ে আসোনি কেন? কি, তোর ছোট বৌদির জন্য আমি কেন নিয়ে আসতে যাব? আমার কাছে এত টাকা নেই যে তোর ছোট বৌদির জন্য আমি কিছু জিনিস নিয়ে আসতে পারবো না। বাড়ির কাজের লোক কাজের লোকের মতোই থাকবে, আর কাজের লোকের জন্য আমি কোনো জিনিস আনবো না। শাশুড়ির মুখে এই কথা শুনে মোহিনী কাঁদতে কাঁদতে সেখান থেকে রান্নাঘরে চলে যায়। তারপর সে রান্নাঘরে রান্না বান্নার কাজ শুরু করে দেয়। রান্না বান্নার কাজ শেষ হয়ে গেলে থালা বাসন মাজা, সকলকে খাওয়ানো, কাপড় কাচা এবং ঝাড় দেওয়া, পুরো বাড়িটা মোছা লাগানো সবকিছুই কাজ মোহিনী একাই করে নিত। একটুকুও কোথাও যদি ভুল হতো, শাশুড়ি মা কমলা দেবী তাকে মারধর করা শুরু করে দিত। এইরকম ভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন শেখর সময় মতো অফিসে চলে যায়, কিন্তু মোহন অফিসে যেতে তার অনেকটা লেট হয়ে যায়, যার কারণে সে তাড়াহুড়ো করে অফিসে যাবে বলে বার হয়। তাকে তাড়াহুড়োতে বার হতে দেখে মোহিনী বলে, মোহন, তুমি এত তাড়াহুড়ো কেন করছো? একটু আসতে যাও। এত তাড়াহুড়ো গেলে রাস্তাঘাটের ব্যাপার, যদি কিছু হয়ে যায়, তুমি অত তাড়াহুড়ো করো না। মোহিনীর কথাতে মোহন একটু হেসে উঠে চলে যায়। সেদিন মোহিনীর কাজে একটু ভুল হয়ে যায়। রান্না বান্নাতে বেশি নুন হয়ে যাবার কারণে শাশুড়ি মা তাকে মারধর করতে থাকে। মোহিনীর উপর অনেক অত্যাচার করতে থাকে। অত ঠান্ডার ফলেও তাকে ঠান্ডা জলে চুবিয়ে ধরে রাখতো। তারপর ঘাড় ধাক্কা মেরে তাকে দরজার বাইরে বার করে দেয়। তখন মোহিনী ঠান্ডাতে থরথর করে কাঁপতে কাঁপতে বলে, মা, মা আমাকে ক্ষমা করে দিন। আমি আর এরকম ভুল করব না। আমাকে ক্ষমা করে দিন। আমার খুব শীত লাগছে। মা, দয়া করে একটা চাদর দিন আমাকে। আমাকে বাড়ির ভিতরে ঢুকতে দিন। আমি এরকম ভাবে থাকতে পারছি না মা। মোহিনীর এত কাকুতি মিনতি করাতেও মোহিনীর শাশুড়ি মা, ননদ এবং বড় যা তারা কিছুই বলে না। সোজা দরজা বন্ধ করে দেয় এবং তারা বাড়ির ভিতরে ঢুকে যায়। মোহিনীকে বাড়ির বাইরে কনকনে ঠান্ডার মধ্যে ছেড়ে দেয়। তখন মোহিনী কি করবে না করবে ভেবে না পাওয়াতে সে রাস্তার ধারে চলতে শুরু করে এবং কান্নাকাটি করতে থাকে। বাইরে অনেকই ঠান্ডা হাওয়া চলছিল এবং তারই সঙ্গে আকাশ মেঘলাও করেছিল। টিপ টিপ বৃষ্টিও পড়ছিল। জলের ফোঁটাগুলো গায়ে এমন ভাবে পড়ছিল যেন বরফের টুকরো। অত শীতেও মোহিনীর পায়ে কোনো জুতো ছিল না। পায়েতে অনেক ঠান্ডা লাগছিল, যার কারণে সে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। তখন মোহিনী একটা বড় পাইপ দেখতে পায়। সেখানে আরো দুটো বাচ্চা মেয়ে বসেছিল। তারা খুবই ছোট ছোট। তাদের সঙ্গে তাদের পাশে মোহিনীও বসে পড়ে। পাইপের ভিতরে মোহিনী বাচ্চা দুটোকে নিজের বাচ্চার মতো করে ঠান্ডার কারণে জড়িয়ে ধরে। তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে রাত হয়ে যায়। এদিকে ঠান্ডা আরো বেড়ে যায়। মোহন বাড়িতে এসে দেখে যে মোহিনী কোথাও নেই। তখন কবিতা মোহিনীকে সব ঘটনা বলে। তারপর মোহিনী মোহনকে খুঁজতে বেরিয়ে পড়ে। হে ঈশ্বর, এত ঠান্ডার মধ্যে আমার মোহিনী কোথায় গেল? দয়া করে আমার মোহিনীকে খুঁজে দাও তুমি।
এইরকম ভাবেই খুঁজতে খুঁজতে মোহন মোহিনীকে পাইপের ভিতরে দেখতে পায়। তখন মোহিনীর কাছে যায় এবং তাকে ডাকতে থাকে। মোহিনী মোহনকে দেখে জড়িয়ে ধরে, কান্নাকাটি করতে থাকে এবং তাকে সব ঘটনা খুলে বলে। মোহন, মোহন, আমি আর ওই বাড়িতে ফিরে যেতে চাই না, আমরা এখানেই থাকবো। এইটা আমাদের বাড়ি না হলেও এখানে শান্তিতে তো থাকতে পারবো, যতই ঠান্ডা লাগুক না কেন আমরা এখানেই থাকবো। তখন মোহিনীর কথাতে মোহনও তার সাথ দেয় এবং মোহন তার সাথে ওই পাইপের ভিতরে কয়েকটা দিন কাটাতে লাগলো। মোহন ব্যাংকের মাইনে পেয়ে যাবার পরের দিন একটা বাড়ি ভাড়া নিয়ে নেয়। সেদিনের পর থেকে মোহন আর মোহিনী অন্য একটা ভালো বাড়িতে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।